মে দিবসে বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের শ্রমিক সভা। বিএনপি আবারও ক্ষমতায় আসতে পারলে রক্তের বন্যায় ভাসাবে দেশকে, বললেন ওবায়দুল কাদের। ক্ষমতায় আবার আসতে পারলে বাংলাদেশকে ভাসিয়ে দেবে রক্তস্রোতে। নয়াপল্টনে শ্রমিক সমাবেশ শেষে বিএনপির র্যালি। অতি ডান বাম নয়, দেশের মানুষ ঐক্যবদ্ধ, আর চুপ করে বসে থাকার সময় নেই, বললেন মির্জা ফখরুল। আজকে শুধু অতি বাম অতি ডান নয়, সব মানুষ যে কোনো পঞ্চায়েত হোক তারা মনে করছে যে এই সরকারের আমলে তাদের ন্যূনতম অধিকার সেই অধিকারটুকু কেড়ে নেওয়া হয়েছে। খেটে খাওয়া মানুষের ভাগ্য পরিবর্তনই আওয়ামী লীগের লক্ষ্য, জানালেন প্রধানমন্ত্রী। শ্রমিকের অধিকার হরণ করলে কাউকে ছাড় না দেওয়ার হুঁশিয়ারি। তীব্র গরমে জনজীবনে ত্রাহি অবস্থা। কাল দেখা মিলতে পারে কাঙ্ক্ষিত বৃষ্টির। আবহাওয়া বিবেচনায় শিক্ষা প্রতিষ্ঠানের ক্যালেন্ডার সাজানোর পরামর্শ। চুয়াডাঙ্গায় শিশু ধর্ষণের অভিযোগে ষাটোর্ধ্ব বৃদ্ধ গ্রেফতার। কুমিল্লায় ঝুমুর হত্যা মামলার বর্ণনা দিতে গিয়ে ভারাক্রান্ত র্যাব কমান্ডার। শিক্ষকদের জিজ্ঞাসাবাদে তিনি জানেন তার মেয়ে চলে গিয়েছে 10টার পরেই। দুঃখিত। যুক্তরাষ্ট্রে চলমান ছাত্র বিক্ষোভ দমনে পুলিশের নজিরবিহীন তাণ্ডব, ধরপাকড়। মানবাধিকার লঙ্ঘন আখ্যা দিয়ে জাতিসংঘের উদ্বেগ। শুভেচ্ছা, আমন্ত্রণ সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার যাচ্ছি পুরো খবরে। বিএনপির হাতে শ্রমিক হত্যার রক্ত তারা আবারও ক্ষমতায় আসতে পারলে দেশকে রক্তের বন্যায় ভাসাবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, আওয়ামী লীগ বিএনপির ভাঙন চায় না, তবে দলটি নিজেই নিজেদের ভাঙনের কারণ হবে বলেও দাবি করেছেন তিনি। বিকেলে মে দিবস উপলক্ষে শ্রমিক সমাবেশে এসব কথা বলেন ওবায়দুল কাদের। শ্রমিক দিবসে শ্রমিক লীগ আয়োজিত সমাবেশ সফল করতে দুপুর থেকেই বঙ্গবন্ধু এভিনিউয়ে আসতে শুরু করে সংগঠনটির বিভিন্ন ইউনিট। তীব্র গরমের মাঝেও জনসভাকে সফল করতে শ্রমিক লীগের কর্মীদের উৎসাহের কমতি ছিল না। আয়োজনে শ্রমিক কল্যাণে বর্তমান সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন আওয়ামী লীগ নেতারা। শ্রমিক কল্যাণের পাশাপাশি সমাবেশে উঠে আসে সমসাময়িক রাজনীতির বিষয়। এ সময় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আন্দোলনের শক্তি বিএনপির নেই, কারণ জনগণই দলটির সাথে নেই। তাদের হাতে বাংলার শ্রমিকের রক্তের দাগ, তাদের হাতে বাংলার কৃষকের রক্তের দাগ। এরা ক্ষমতায় আবার আসতে পারলে বাংলাদেশকে ভাসিয়ে দেবে। ওবায়দুল কাদের বলেন, রিমোট কন্ট্রোল নেতাকে মেনে নেবে না দেশের মানুষ, তাই আন্দোলন করতে বিএনপিকে রাজপথে আসার আহ্বান জানান তিনি। এই জঙ্গিবাদী, এই সন্ত্রাসী অশুভ শক্তি, যাদের নেতা লন্ডনে বসে রিমোট কন্ট্রোলে আন্দোলন চালাতে চায়, ও রিমোট কন্ট্রোল নেতা এদেশের মানুষ তাকে অ্যাকসেপ্ট করে না, অ্যাকসেপ্ট করবে না। বিএনপির পক্ষে মানুষ ঐক্যবদ্ধ থাকলে দলটি কেন নির্বাচনে আসলো না, সেই প্রশ্নও রাখেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা। দেশের মানুষ অধিকার থেকে আজ বঞ্চিত,
তবে সবাই ঐক্যবদ্ধ। তারা মনে করে এই সরকারের আমলে তাদের অধিকার হরণ হয়েছে। এই মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মে দিবস উপলক্ষে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত শ্রমিক সমাবেশ ও র্যালিতে এই মন্তব্য করেন তিনি। দলমত সব ভুলে দেশের মানুষকে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ারও আহ্বান জানান তিনি। আলোচিত ২৮ অক্টোবরের পর এই প্রথম রাজপথে এত বেশি নেতাকর্মীর সমাগম করল বিএনপি। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে প্রতি বছরের মতো বুধবারও সমাবেশ র্যালি করেছে দলটি। বিকেল ৫:৩০টার পর র্যালি শুরু হয় নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে। শ্রমিক দলের পাশাপাশি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। সরব দেখা গেছে মহানগর উত্তর ও দক্ষিণের বিভিন্ন থানা ওয়ার্ডের নেতাকর্মীদের। যারা দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন তারাও যোগ দিয়েছেন এই কর্মসূচিতে। মঞ্চের বক্তৃতায় আবারও সরবে ফিরেছে বিএনপি। দুপুর থেকে শুরু এই সমাবেশ সংক্ষিপ্ত হওয়ার কথা থাকলেও তার হয়ে ওঠেনি। তপ্ত রোদ আর ভ্যাপসা গরমে ত্রাহি অবস্থা বিএনপি নেতাকর্মীদের। অর্থনৈতিকভাবে সরকার দেউলিয়া হয়ে গেছে, আজকে টাকার টানাপোড়েন চলছে। ক্ষমতায় এসেছে মানুষের ভোটের জোরে নয়, এবং এ কারণেই তারা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনকে বাংলাদেশ থেকে নির্বাসনে দিয়েছে। প্রধান অতিথির বক্তব্যে নানা ইস্যুতে সরকারের সমালোচনা করেন বিএনপি মহাসচিব। অভিযোগ করেন ক্ষমতায় টিকে থাকতে সারা দেশে লুটপাটের রাজত্ব কায়েম করেছে আওয়ামী লীগ। সব মানুষ যে কোনো পঞ্চায়েত হোক, তারা মনে করছে যে এই সরকারের আমলে তাদের ন্যূনতম অধিকার, সেই অধিকারটুকু কেড়ে নেওয়া হয়েছে। মির্জা ফখরুলের দাবি, যত প্রতিকূলতাই আসুক রাজপথে থাকবে বিএনপি। জেগে উঠবে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে। গণতন্ত্র রক্ষায় দল মত নির্বিশেষে সবাইকে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান তিনি। গণতন্ত্রে একটা লেবাস রেখে দিয়ে, ছদ্মবেশ রেখে দিয়ে, তার গণতন্ত্রের সমস্ত প্রতিষ্ঠানগুলি ধ্বংস করিয়ে জনগণকে দমন করে তার একদলীয় শাসন ব্যবস্থাই প্রতিষ্ঠা করে। নেতারা বলেন, এই আন্দোলন কেবল বিএনপির নয়, সাধারণ মানুষের অধিকার রক্ষার আন্দোলন। শরীফুল ইসলাম খান, যমুনা নিউজ, ঢাকা। শ্রমিকদের কল্যাণ আওয়ামী লীগের দায়িত্ব, এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, শ্রমিকদের অধিকার হরণ করলে কাউকেই ছাড়া হবে না। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন হলেও দেয়া হয়নি ছাড়। সকালে মে দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। শ্রমিক মালিক গর্ব দেশ, স্মার্ট হবে বাংলাদেশ, এই প্রতিপাদ্যে পালিত হচ্ছে এবছরের মহান মে দিবস। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ছিল শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের আয়োজন। অনুষ্ঠানের প্রধান অতিথি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, খেটে খাওয়া মানুষের ভাগ্য উন্নয়নই আওয়ামী লীগের লক্ষ্য। আমরা এবারে 2023 সালে সকলের বেতন আমরা যেমন 5% বাড়িয়েছি, কিন্তু আমাদের শ্রমজীবী মানুষের জন্য আমরা এই মজুরি 12,500 টাকায় উন্নীত করেছি, 8,000 থেকে। প্রধানমন্ত্রী বলেন, ন্যায্য অধিকার থেকে শ্রমিকদের কেউ বঞ্চিত করলে ছাড় পাবে না, তা যতই ক্ষমতাবান হোক না কেন। কেউ যদি আমাদের শ্রমিকদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করে, সে যে যত বড়ই হোক না কেন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হলেও তাদেরকে আমরা ছাড়ি না, ছাড়বো না। শ্রমিকের পাওনা যথাযথভাবে পরিশোধ করতে হবে, তাদের ভালো মন্দ দেখতে হবে। শ্রমিকরা যেন ভালো থাকে সেজন্য বিলাসিতায় ছাড় দিয়ে হলেও তাদের কল্যাণে আরও অর্থ ব্যয় মালিকদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। মালিকদেরও বলবো যে আপনারাও আপনাদের বিলাসিতার কিছু অংশ ছেড়ে দিয়ে শ্রমিকদের কল্যাণে দেখবেন। আন্তর্জাতিক পর্যায়ে যারা আমাদের গার্মেন্টস ক্রয় করে বা আমাদের উৎপাদিত পণ্য ক্রয় করে, তাদেরকেও বলবো, একটা পিস গার্মেন্টস তৈরি করতে খরচও বেড়ে গেছে, তো সেটা বিবেচনা করে যারা বায়ার তারা যদি একটু মূল্যটা বাড়িয়ে দেয়, তাহলে আমি মালিকদের উপরে আরও চাপ দিতে পারি আমাদের শ্রমিকদের সুবিধা দেওয়ার জন্য। সেই সাথে কারো প্ররোচনা বা উস্কানিতে নিজের রুটি রুজির জায়গা কলকারখানা ধ্বংস না করতেও শ্রমিকদের প্রতি আহ্বান জানান। কোনো সমস্যা হলে সেটা বলবেন, কিন্তু কারো প্ররোচনায়, কারো উস্কানিতে নিজের রুটি রুজি যেখান থেকে আসবে, ভাত কাপড় আসবে, কর্মসংস্থান হবে, সেটাকে যেন কোনো রকম ধ্বংস করা না হয়, সেটা আপনারা অবশ্যই যত্নবান হবেন। শ্রমিকদের যে কোনো সমস্যার সমাধানে তাঁর দুয়ার সবসময় খোলা, এমনটা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমি জানি আমার দুয়ার খোলা। তাওহিদ মিথুন, যমুনা নিউজ, ঢাকা। বামপন্থীরা এই সরকারের পতন চায়।
পুরানা পল্টনে মে দিবসের অনুষ্ঠানে এমন মন্তব্য করেছেন সিপিবির সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম। তিনি বলেন, ডামি নির্বাচনের মাধ্যমে শেখ হাসিনা সরকার ক্ষমতায় এসে সবকিছু জবাবদিহিতার ঊর্ধ্বে নিয়ে গেছে। তাই শুধু শ্রমিক না, দেশের কোনো মানুষেরই অধিকার নেই। শ্রমিক সংগঠনগুলো দিনব্যাপী নানা কর্মসূচির মাধ্যমে অধিকার আদায়ে সংগ্রামের তাগিদ দেন। সকালে রাজধানীর আগারগাঁওয়ে পুরনো বাণিজ্য মেলার মাঠ থেকে র্যালি বের করে বাংলাদেশ জাতীয় গার্মেন্টস শ্রমিক কর্মচারী লীগ। এ সময় রেশন ব্যবস্থার পাশাপাশি কর্মস্থলে নিরাপত্তা জোরদারের দাবি জানান শ্রমিকরা। শ্রমিকদের ক্রয় ক্ষমতা যদিও মজুরি বৃদ্ধি করে হয়েছে, আমি মজুরি বোর্ডের প্রতিনিধি হিসাবে যে মাইনা হয়েছে এতে করে শ্রমিকদের ক্রয় ক্ষমতা বাইরে চলে গেছে। এবার বছরে যেটা বলা হয়েছে রেশনিং ব্যবস্থা এখনো চালু করা হয় নাই, কিন্তু আমরা চাই যাতে ওইটা চালু হয়, খুব দ্রুত চালু হয়। আমরা দাবি জানাবো অবশ্যই নারীদের জন্য বৈষম্যতা দূর করতে হবে, নারী বান্ধব কর্মস্থল দিতে হবে। দিনটি পালনে নানা কর্মসূচি পালন করে সিপিবি ও দলের সহযোগী সংগঠনগুলো। তীব্র গরম উপেক্ষা করেও অনুষ্ঠানে ছিলেন সিপিবির বর্ষিয়ান নেতা মঞ্জুরুল আহসান খান। তাতে শ্রমিকের ন্যূনতম মজুরি নির্ধারণের দাবি ওঠে। যারা সত্যিকার নীতিবান বামপন্থী তারা এই সরকারের পতন চায়, এই সরকারের অবসান চায়। সিপিবির সাবেক সভাপতির অভিযোগ, শেখ হাসিনা ক্ষমতায় থাকার সব বন্দোবস্ত করে দেশে লুটপাট চালাচ্ছে। আমি এবং ডামি এইভাবে নির্বাচনের নামে একটা প্রহসন করেছে। যে সরকার জনগণের ভোটে নির্বাচিত নয় তার কোনো দায়বদ্ধতা থাকে না। অনুষ্ঠানে বক্তারা বলেন, শ্রমিকদের অধিকার মধ্যবিত্তরা আদায় করে দিবে না, তাই সংগ্রামের বিকল্প নেই। নুরনবী সরকার, যমুনা নিউজ, ঢাকা। এত বড় দুর্যোগেও ওই বাড়িগুলি দাঁড়িয়ে আছে কোন শক্তিতে? সেজন্য প্রয়োজন উচ্চ শক্তির নির্মাণ সামগ্রীর ব্যবহার, যেমন জিপিএইচ কোয়ান্টাম B600DR, বাংলাদেশের উচ্চ শক্তি সম্পন্ন একমাত্র রড। নানা আয়োজনের মধ্য দিয়ে সারা দেশে পালিত হয়েছে মহান মে দিবস। রংপুরে শ্রমিক হাসপাতাল, স্থায়ী রিকশা স্ট্যান্ড, ন্যায্য মজুরি এবং নির্দিষ্ট শ্রমঘণ্টা বাস্তবায়নের দাবি জানিয়েছেন শ্রমিকরা। সকালে নগরীতে আন্তর্জাতিক শ্রমিক দিবসের বিভিন্ন আয়োজনে উঠে এই দাবিগুলো। বিভিন্ন সংগঠনের ব্যানারে শ্রমিকরা ছোট ছোট মিছিল নিয়ে ডিসি কার্যালয়ে সমবেত হন। সেখান থেকে শোভাযাত্রা নিয়ে নগরীর প্রধান প্রধান সড়ক ঘুরে পাবলিক লাইব্রেরি মাঠে শেষ হয়। পরে শিল্পকলা একাডেমি মিলনায়তনে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বিভাগীয় ও জেলা প্রশাসন এবং শ্রমিক নেতারা বক্তব্য রাখেন। আমরা চাই আমার শ্রমিক নির্বিঘ্নে এই রংপুর মহানগরীতে যাতে তারা নির্বিঘ্নে চলাচল করতে পারে। জিনিসের দাম বেশি, আমরা মনে করেন রিক্সার দাম মনে করেন আগে ছিল 250 টাকা, এখন হলো 350 টাকা দেওয়া লাগে। আমার শ্রমিকেরা 350 টাকা তুলবে না, বাড়ির খরচ করবে। খুলনায় মহান মে দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন এবং বিভাগীয় শ্রম দফতরের যৌথ আয়োজনে নগরীতে বর্ণাঢ্য র্যালি বের হয়। সকাল 8:30টায় রেলওয়ে স্টেশন থেকে র্যালি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে, যা জেলা শিল্পকলা একাডেমিতে শেষ হয়। অনুষ্ঠানে সিটি মেয়র, সংসদ সদস্য সহ অনেকে উপস্থিত ছিলেন। যশোরে মে দিবসের র্যালি হয়েছে। সকাল 8টায় যশোর কালেক্টরেট ভবন থেকে র্যালিটি বের হয়। শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে সেখানেই শোভাযাত্রা শেষ হয়। জেলা প্রশাসক সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা র্যালিতে অংশ নেন। এছাড়া বিভিন্ন শ্রমিক সংগঠনগুলো ব্যানার নিয়ে দিবসের অনুষ্ঠানে যোগ দেয়। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে লক্ষ্মীপুরে র্যালি ও শ্রমিক সমাবেশ করেছে জেলা নির্মাণ শ্রমিক ইউনিয়ন। সকালে আলিয়া মাদ্রাসার সামনে থেকে র্যালি শুরু হয়ে শহরের প্রধান সড়ক ঘুরে উত্তর তেমুহনী এসে সংক্ষিপ্ত সমাবেশ করে। এতে শ্রমিক নেতারা বক্তব্য রাখেন। জরুরি স্বাস্থ্য পরীক্ষার জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে। সন্ধ্যা 6:30টায় তিনি গুলশানের বাসভবন ফিরোজা থেকে হাসপাতালের উদ্দেশ্যে রওনা হন। সবশেষ 31 মার্চ খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে রেখে তাকে চিকিৎসা দেওয়া হয়। ওই দফায় 3 দিন হাসপাতালে থাকার পর গুলশানের বাসায় ফেরেন তিনি। 2 মামলায় দণ্ডিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে নিজের বাসায় থেকে চিকিৎসা নেওয়া এবং দেশের বাইরে না যাওয়ার শর্তে 2020 সালের মার্চে সরকারের নির্বাহী আদেশে সাময়িক মুক্তি দেওয়া হয়। টানা তাপপ্রবাহে সারা দেশে ত্রাহি অবস্থা।
হাঁসফাঁস জনজীবন। আবহাওয়া অফিসের তথ্য অনুসারে যশোর, চুয়াডাঙ্গা, পাবনা ও রাজশাহী জেলার উপর বইছে অতি তীব্র তাপপ্রবাহ। আজ দেশের সর্বোচ্চ 42.8 ডিগ্রি সেলসিয়াস যশোর ও চুয়াডাঙ্গায়, রাজশাহী, খুলনা এবং ঢাকা বিভাগে অনুভূত হচ্ছে দাবদাহ। মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বইছে ময়মনসিংহ জেলাসহ বরিশাল, রংপুর ও চট্টগ্রাম বিভাগে। গ্রীষ্মের উত্তাপ আর ভ্যাপসা গরমে সাধারণ মানুষ চরম ভোগান্তিতে। খুব দরকার ছাড়া বাইরে বের হচ্ছে না কেউ। খুব গরম পড়ছে, এই রোডের তাপমাত্রা এসে সব থেকে সমস্যা হচ্ছে। পিচ রাস্তার পাশেই বসে আছি, ওপরে পলিথিন দিয়ে তাকিয়ে দেখেন এই যে তবু ঢেকে রেখেছি, বিক্রি কোনো কাস্টমার আসছে না। আজ কম অনুভূত হচ্ছে দাবদাহের তীব্রতা। নগর জীবনে তাই কিছুটা স্বস্তি। আবহাওয়া অফিস বলছে গরম কমলেও আজও তাপমাত্রার পারদ বাড়তির দিকেই। তবে কাল থেকে সারা দেশের কোনো কোনো অঞ্চলে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। আর 5 মে থেকে কম বেশি সারা দেশেই নামবে বহুল আকাঙ্ক্ষিত বৃষ্টি। তাই স্বস্তিদায়ক আবহাওয়া পেতে আরও 3 থেকে 4 দিন থাকতে হবে অপেক্ষায়। উত্তপ্ত নগরীকে পানি ছিটিয়ে শীতল করার চেষ্টা। কিছুক্ষণের জন্য স্বস্তি মিললেও অসহনীয় এই গরমে টিকে থাকা দায়। তাই শান্তির খোঁজে কেউ বা ভবনের ছায়ায় আশ্রয় নিচ্ছেন, কেউ বা গাছতলায়। আজ থেকে রাজধানীতে তাপপ্রবাহ কিছুটা কমার আভাস দিয়েছিল আবহাওয়া অফিস। তবে বাস্তবতা কি বলছে? কালকে থেকে আজকে অনেক বেশি, অনেক না, একটুও কমে নেই, বরঞ্চ আরও বেড়েছে। এভাবে দিন চলতে থাকে তাহলে মনে হয় যে আমাদের সামনের পরিস্থিতি অনেক খারাপ হয়ে দাঁড়াবে। না, আমার কাছে দিন দিন ভাবতেছেই গরমের মধ্যে আমি অসুস্থ হয়েছি। সত্যি বলতে কালকে ডিউটি করলাম, আজকে অসুস্থ। আগের স্যার বেশি লাগতেছে আজকের গরম, আমার কালকের স্যার বেশি লাগে আজকে, ছায়া দাঁড়ায় আছে এই জন্য কষ্ট তো অনেক। এক গ্যাস পানি লইয়া ঘুরি। অনেকে বলছেন আজ তাপমাত্রা কিছুটা কম অনুভূত হলেও কমেনি অস্বস্তি আর ভোগান্তি। বাইরে কম বাইরেছি, তো সকাল ধরে বাইরে না, প্রয়োজন থেকে বাইরেছি আর কি। গতকালকার চেয়ে তাপমাত্রা একটু কম। পানি টানি খাই, স্যালাইন মেলাইন খাই, অভিজ্ঞতা চালাই, সংসার চলালা করতে। আজকে কিছুটা কম মনে হচ্ছে, বাট বাতাসটা একটু মনে আছে, এই জন্য মনে হচ্ছে গরমটা একটু কম। কালকের থেকে অনেক কম। গরমে টিকে থাকার জন্য পানি খাইতেছি, স্যালাইন খাইতেছি, আপনার ওই যে গ্লুকোজ খাইতেছি। আবহাওয়া অফিস বলছে কাল থেকে তাপমাত্রা আরও কমবে। 2 থেকে 4 তারিখ পর্যন্ত সারা দেশের কোনো কোনো স্থানে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর 5 মে থেকে কম বেশি বৃষ্টি দেখবেন সারা দেশের মানুষ। তাপমাত্রা মূলত তখন থেকেই আরও সহনীয় হয়ে আসবে। আগামীকাল থেকে আগামী 5 থেকে 6 দিন দেশের তাপমাত্রা অনেকটা স্বাভাবিকতার দিকে চলে আসার সম্ভাবনা আছে। গরমের অনুভূতিটা থাকবে, কিন্তু আসলে তাপমাত্রা এভাবে ওঠার গত কয়েকদিন যাবৎ যে তাপমাত্রা উঠেছে সেই ধরনের তাপমাত্রা আমরা আশা করছি না। আগামীকাল থেকেও কিন্তু দেশের উত্তর পূর্ব এবং পূর্বের যে অঞ্চলগুলো, বিশেষ করে ময়মনসিংহ বিভাগ, সিলেট বিভাগ এবং চট্টগ্রাম বিভাগে, সেই সাথে ঢাকা বিভাগের পূর্বের যে অঞ্চলগুলো আছে, এইসব অঞ্চলগুলো থেকে কিন্তু মোটামুটি বৃষ্টিপাতের প্রবণতা শুরু হওয়ার সম্ভাবনা বেশি। গ্রীষ্মকাল হওয়ায় ভারী বৃষ্টির 1 সপ্তাহ পর ফের অনুভূত হবে তীব্র গরম। তবে সে সময় হিটওয়েভ এতটাও তীব্র থাকবে না। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা। এদিকে বৃষ্টির প্রত্যাশায় আজও বিভিন্ন স্থানে বিশেষ নামাজ আদায় করেছেন মুসল্লিরা। সকাল 8:15টার দিকে রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে সালাতুল ইস্তিসকা আদায় করেছেন মুসল্লিরা। আয়োজনে ছিল রাজবাড়ী জেলা ইমাম কমিটি। অংশ নেন পৌরসভার মেয়র আলমগীর শেখ তিতু, জেলা ইমাম কমিটি এবং ধর্মপ্রাণ সহস্রাধিক মুসল্লি। নামাজ শেষে মুসল্লিরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন, চলমান তীব্র দাবদাহ থেকে মুক্তি এবং বৃষ্টির জন্য দোয়া করেন। আল্লাহর রহমতের জন্য করেন কান্নাকাটি। কনকায় দীর্ঘদিন পর্যন্ত খাবার থাকে গার্ডেন ফ্রেশ। ভালো থাকুন আপনিও। কনকা ফ্রিজ। 3 মে থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস থাকায় হাওরের ফসল দ্রুত কেটে নেওয়া হচ্ছে। এর মধ্যে সুনামগঞ্জে হাওরের 91% ধান কাটা শেষ। এবছর ফসল সংগ্রহে কাজ করছে প্রায় 1000 কম্বাইন্ড হারভেস্টার ও 2 লাখ শ্রমিক। অতি তীব্র তাপপ্রবাহ চলছে দেশ জুড়ে। এই খরতাপের মধ্যেই ফসল কাটার ধুম পড়েছে হাওরে। বৃষ্টি আসার আগেই চেষ্টা চলছে বোরো ধান ঘরে তোলার। দেশের হাওরের বড় অংশই সুনামগঞ্জে। চলতি বোরো মৌসুমে 12 উপজেলার 2,23,407 হেক্টর জমিতে বোরো ধান চাষ হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় ফলনও ভালো। আলহামদুলিল্লাহ, আবার ক্ষেতে ফলন খুব ভালো হয়েছে।
আমরা কাটতে পারতেছি আরামে। বৃষ্টি হয় কিনা কইতারি না, আমরা ধানের ক্ষতি ধান টান লোয়া হয়েছে না, ধান তলে পানি চলে যেতে পারে। দেরি করে বৃষ্টি হয়, ধান নষ্ট হয়ে যাবো গা, গইলে যাবো গা এবং পচে যাবো গা, ধান কুচুরো কোনো রকম আমরা উড়াইতে পারতাম না। আগামী ৩ মে থেকে ভারী বৃষ্টি আর পাহাড়ি ঢলের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। তার আগেই ফলন ঘরে তুলতে হবে। জমির ৮০% ধান পাকলেই কাটার পরামর্শ দিয়েছে কৃষি অধিদপ্তর। আমরা আশা করছি আগামী ৩ মে ২০২৪-এর মধ্যে সুনামগঞ্জ জেলার হাওরের শতভাগ ধান কর্তন সম্পন্ন হবে এবং আমরা ৩ মে যে আবহাওয়ার পূর্বাভাস পেয়েছি ৩ মে থেকে বৃষ্টি এবং পাহাড়ি ঢলে পানি বৃদ্ধি পেতে পারে, এই হিসাবে আমরা মনে করি যে সুনামগঞ্জ জেলায় হাওরের গুরু ফসল ক্ষতির কোনো সম্ভাবনা নেই। কৃষি বিভাগ জানিয়েছে এরই মধ্যে হাওরের ৯১% ধান কাটা শেষ করেছে কৃষক। বাকি ধানও দ্রুততম সময়ে গোলায় তোলার চেষ্টা চলছে। একটা খবর শুনছি যে আগাম ৩ তারিখ একটা মেঘবাদল বৃষ্টি নামবো, যার কারণে আমরা এই খবর শুনে আমরা খুব দ্রুত তাড়াতাড়ি আমরা ধান কাটা শুরু করছি। আমরা যেমনি আমরা আগে তোমার বৃষ্টি নামার আগেই আমরা ধানটা গড়ে তুলতে পারি। ধান হাঁটতে তো হইতো না, ধান শুকাইয়া তো বাড়ি নিতে হইব, ওইখানে থেকে ফসে গেরা উঠে তো কোনো লাভ নাই, সোনার বৈশাখ হইল না। হাওড়ে ধান কাটায় এবছর প্রায় ১,০০০ কম্বাইন্ড হারভেস্টার ও ২ লাখ শ্রমিক কাজ করছে। শতভাগ ধান সংগ্রহ করা গেলে ১৩,৭৭,৫০৪ মেট্রিক টন ধান পাওয়া যাবে। সাবরিনা লিজা, যমুনা নিউজ। গদবাঁধা পদ্ধতিতেই হয়ে আসছে শিক্ষা প্রতিষ্ঠানের বাৎসরিক একাডেমিক ক্যালেন্ডার। প্রতি বছর পাঠদানের জন্য নির্ধারিত ১৮৫ দিন। গ্রীষ্ম আর শীতকালীন ছুটিও প্রতিবার দেয়া হয় একই সময়। বিশ্লেষকরা বলছেন, সনাতন ধারণা বাদ দিয়ে ছুটির সময় পরিবর্তনের সুযোগ রাখা উচিত। আধুনিক শিক্ষা ব্যবস্থা সাজাতে আবহাওয়া সম্পর্কিত সব তথ্য নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সমন্বয়ে তৈরি করতে হবে একাডেমিক ক্যালেন্ডার। আহমেদ রেজা জানাচ্ছেন বিস্তারিত। ঈদ শেষে স্কুল কলেজ খোলার পর নানা বিতর্ক আসে তীব্র দাবদাহে শিক্ষার্থীদের ক্লাসে পাঠানো নিয়ে। ২৯ এপ্রিল একবার মাধ্যমিক স্কুল খোলার কথা বলা হয়, আবার বলা হয় বন্ধ। তবে প্রাথমিকে ক্লাস নেওয়া হয়। দ্বিধায় পড়েন শিক্ষার্থী, অভিভাবকরা। তীব্র দাবদাহে আদালত থেকে আসে স্কুল মাদ্রাসা বন্ধের নির্দেশনা। এমন এলোমেলোভাবেই স্কুল খোলা বন্ধের ঘোষণা চলে কয়েকদিন। প্রশ্ন হলো, শিক্ষা কার্যক্রম পরিচালনায় একাডেমিক ক্যালেন্ডারে যে গ্রীষ্মকালীন নির্ধারিত ছুটি থাকে তা গেল কোথায়? এক বছরে বাচ্চারা ১৮৫ দিন স্কুলে যাবে এবং এই স্কুলে যাওয়ার মধ্যে তাদের কর্মদিবস শেষ হয়ে যাবে। এখন প্রশ্ন হলো যে এই ১৮০ দিনের মধ্যে তো ওই ছুটি ছাটাগুলো সব কিছু অ্যাড আছে, তাহলে আমি ১৮০ দিন যদি ফিক্স করি, তাহলে আমার ছুটিটাকে আমি ইচ্ছা করে ফ্লেক্সিবল আমি এদিক সেদিক নিতেই পারি। প্রশ্নটা হলো, এই যে গরমের সময়, এটা কিন্তু এটা একটা, আমি তো আবারও বলছি, এটা একটা আপৎকালীন সময় এবং এটা কিন্তু সারা বছর তোমার সাস্টেন করবে না। তাহলে যখন সাস্টেন করবে না তখন আমি আবার নর্মাল স্কুলে ফিরে যাবো, সেটা আমার মানে নর্মাল ক্যালেন্ডারে ফিরে যাবো, সেটা খুব স্বাভাবিক। শিক্ষা ক্যালেন্ডার অনুযায়ী মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকের গ্রীষ্মকালীন ছুটি এরই মধ্যে শেষ। প্রাথমিক স্কুল আর মাদ্রাসা শিক্ষার্থীদের ছুটি আসছে জুনে। একাডেমিক ক্যালেন্ডার তৈরিতে আসলে কি প্রকৃতির হালচালের কথা ভাবা হয়? আদৌ কি নেওয়া হয় আবহাওয়া অধিদপ্তরের পরামর্শ? না, আমাদের সঙ্গে আসলে ওই গ্রীষ্মকালীন ছুটির বিষয়ে কখনো যোগাযোগ হয় নাই। তবে এবার আমাদের সঙ্গে যোগাযোগ হয়েছে যখন স্কুল 7 দিনের বন্ধ দিল, তখন আমাদের সঙ্গে যোগাযোগ করে আমাদের এখানকার টেম্পারেচার পূর্বাভাসটা নেওয়া হয়েছিল। শিক্ষা ক্যালেন্ডার সেটা যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান হোক, ইউনিভার্সিটি হোক অথবা প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান হোক, অবশ্যই তাকে আবহাওয়া অধিদপ্তরের এন্ডোর্সমেন্ট নিয়ে এবং আন্তর্জাতিকভাবে যেসব প্রতিষ্ঠান নাসা বা অন্যান্য জায়গায় যারা আবহাওয়ার দীর্ঘকালীন ফোরকাস্ট করতে পারে, যেমন এই বছর বলো এল নিনো আসবে, গত বছর কিন্তু ফোরকাস্ট করে, তাই গত বছর যখন ফোরকাস্ট করা হলো, তাহলে এই বছরে আমি যখন ক্যালেন্ডার তৈরি করলাম আমি কেন সেটা কনসিডার করলাম না? শিক্ষা বিশেষজ্ঞরা মনে করেন, মন্ত্রণালয়গুলোর মাঝে সমন্বয় করে ক্যালেন্ডার তৈরি হলে সিদ্ধান্ত গ্রহণ সহজ এবং সময় উপযোগী হবে। পৃথিবীর কোনো দেশে 2টা মন্ত্রণালয় আছে কিনা শিক্ষা সংক্রান্ত মন্ত্রণালয়, এটা আমার জানা নেই। এটা একমাত্র বাংলাদেশে আছে। এটা ইমিডিয়েটলি যদি এটাকে সমন্বয় করা না হয় এবং এই যে মেসেজগুলো শিক্ষা মন্ত্রণালয় থেকে আসে একভাবে, প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় থেকে আসা একভাবে, যে কারণে ওই বাচ্চারা কনফিউজ হয়েছে। অবশ্য শিক্ষামন্ত্রী এরই মধ্যে শিক্ষাবর্ষের ক্যালেন্ডার তৈরিতে সার্বিক পরিস্থিতি বিবেচনায় নেয়ার কথা বলেছেন। জলবায়ু পরিবর্তনের কারণে আমাদের যেহেতু আবহাওয়ার প্যাটার্নটি এই বছর অনেক জায়গাতে পরিবর্তন হয়েছে, আমাদের আসলে ক্যালেন্ডারটা স্থির থাকাটা খুবই কঠিন, তো ক্যালেন্ডারটা অ্যাডজাস্টেড হবে। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। চুয়াডাঙ্গার দর্শনায় শিশু ধর্ষণ মামলায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। স্বজনরা জানায়, গতকাল সন্ধ্যায় বাড়ির পাশে দোকানে যায় 6 বছরের শিশুটি।
এ সময় দোকানদার সুন্নত আলী কৌশলে তাকে দোকানের মধ্যে ডেকে নিয়ে ধর্ষণ করে। শিশুটি বাড়ি ফিরে বিষয়টি পরিবারকে জানায়। পরে স্থানীয়দের সহায়তায় সুন্নত আলীকে আটক করে থানায় খবর দেয় ভুক্তভোগী পরিবার। শিশুটিকে ভর্তি করা হয়েছে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে। সেখানে তার ডাক্তারি পরীক্ষা হয়। শিশুটির পরিবারের করা মামলায় ষাটোর্ধ্ব সুন্নত আলীকে গ্রেফতার দেখানো হয়েছে। কুমিল্লায় তৃতীয় শ্রেণী পড়ুয়া শিক্ষার্থী তাজরিন সুলতানা ঝুমুরকে ধর্ষণের পর হত্যা মামলার একমাত্র আসামি মফিজুল ইসলাম মফুকে গ্রেফতার করেছে র্যাব 11। ঘটনার বর্ণনা দিতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন র্যাব কর্মকর্তা। গত 29 এপ্রিল সকালে স্কুল থেকে বাড়ি ফিরতে দেরি হওয়ায় স্বজনরা খুঁজতে থাকে ঝুমুরকে। সদর দক্ষিণ উপজেলার খিলপাড়ান গ্রামের একটি ধান ক্ষেতের পাশে পাওয়া যায় তৃতীয় শ্রেণীর ছাত্রী তাজরিন সুলতানা ঝুমুরের মরদেহ। আমরা মেয়ের খোঁজ করে না পাইয়া কেউ থানাতে গেছে, কেউ মাইকিং করার লেগে গেছে। তখন আমরা 2-3 জন গেছি এদিকে ওই যে বনজার খোঁজ করার লেগে। তখন আমরা ওইখানে যাইয়া দেখলাম যে ধান ক্ষেতের মধ্যে বাচ্চাটা মরা পড়ে রয়েছে। এটা মর্মান্তিক ব্যাপার। এটা একটা মেয়ে, বোঝেন না, 8-9 বছরের মেয়ে। সবাই চায় যে তার সঠিক বিচার হোক। ও নেশাগত, ঠিক আছে, নেশা করে মাদক খায়। আর এর আগে 2-1 মামলার তলে ফসছে, জেলখানাত ফসছে। এর আগে একদিন অটো একটা চুরি করছে। এই ঘটনায় মামলা করে শিশুর মা। একমাত্র আসামি করা হয় রাজমিস্ত্রি মফিজুল ইসলাম মফুকে। মঙ্গলবার রাতে চাঁদপুর থেকে গ্রেফতার করা হয় তাকে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণ ও হত্যার কথা স্বীকার করেছে সে। ঘটনার বর্ণনা দিতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন র্যাব কর্মকর্তারা। মা সন্তানের খোঁজ স্কুলে চলে যায় এবং শিক্ষকদের জিজ্ঞাসাবাদে তিনি জানেন তার মেয়ে চলে গিয়েছে 10টার পরেই। দুঃখিত। মফিজুল ইসলাম প্রকাশ মফুকে আমরা গ্রেফতার করতে সক্ষম হই। তিনি ভিকটিমের প্রতিবেশী এবং পুরো পরিচিত এবং এই সুযোগটাই তিনি নেন। দুবাই প্রবাসী জাকির হোসেনের মেয়ে 8.5 বছর বয়সী তাজরিন সুলতানা ঝুমুর। সন্তান হত্যার বিচার চান তারা। তার সাথে ঘটনার আগের দিন কথা হয়েছিল রাত্রে ভিডিও কলে। একটা অঙ্কের সমস্যা হচ্ছিল, আমি অঙ্কটা বুঝাই দেওয়ার লাগে ফোন করছে আমার কাছে। আমি এর দৃষ্টান্তমূলক শাস্তি চাই, আর কিনা যেন ভবিষ্যতে আর কোনো মেয়ে বাচ্চা এরকম 8-9 বছর বাচ্চা যাতে মায়ের বুকে হারায় না যায়। এই হত্যার দৃষ্টান্তমূলক সাজার দাবি জানিয়েছেন খিলপাড়ান গ্রামের মানুষ। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। কুমিল্লা বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা এবং হল ত্যাগের নির্দেশ দেওয়া হলেও বেশিরভাগ শিক্ষার্থী তা মানেনি। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন ছাত্রছাত্রীরা। শিক্ষক সমিতি ও উপাচার্যের মধ্যে দ্বন্দ্বের জেরে ক্যাম্পাস বন্ধের সিদ্ধান্তে ক্ষুব্ধ তারা। অবিলম্বে শিক্ষা কার্যক্রম শুরুর দাবি জানিয়েছে শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা ও হল ত্যাগের নির্দেশের পর ক্ষোভ ছড়ায় শিক্ষার্থীদের মাঝে। মঙ্গলবার রাতের পর বুধবার সকালেও বিক্ষোভ করে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সাধারণ শিক্ষার্থী, ছাত্রলীগ এবং বাংলা বিভাগের ব্যানারে ক্যাম্পাসে আলাদাভাবে প্রতিবাদ কর্মসূচি পালিত হয়। এ সময় শিক্ষার্থীরা বলেন, উপাচার্য ও শিক্ষক সমিতির দ্বন্দ্বের জেরে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা এবং হল ছাড়ার সিদ্ধান্ত অবিলম্বে বাতিলের দাবি জানান তারা। আজকে ভিসি কোথায়? ভিসি যদি সাধারণ শিক্ষার্থীর পক্ষে হতো, তার সন্তানের মতো আমরা শিক্ষার্থীরা আমরা এই রোদের তাপদাহে দাঁড়িয়ে আছি। তিনি কোথায়? তিনি ঢাকায় যেয়ে তার গেস্ট হাউসে বসে আছেন। বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালে বন্ধ দিয়ে আমাদের পরীক্ষা এবং ক্লাসগুলো চলছে, এগুলো যে বন্ধ হয়ে গেছে, এটা আমাদের ক্ষতি হচ্ছে। শিক্ষক সমিতির 7 দফা দাবি আদায়ের আন্দোলনে বেশ কিছুদিন ধরেই উত্তপ্ত ক্যাম্পাস। এ নিয়ে উপাচার্যপন্থীদের সাথে হাতাহাতির ঘটনাও ঘটে। উপাচার্যের পদত্যাগের দাবিতে মঙ্গলবার একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বর্জনের ঘোষণা দেয় শিক্ষক সমিতি। পরে সন্ধ্যার দিকে বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়। বুধবার বিকেলের মধ্যে ছাত্রছাত্রীদের হল ছাড়ার নির্দেশ দেয় কর্তৃপক্ষ। বেশিরভাগ শিক্ষার্থীর হল না ছাড়ার বিষয়ে প্রক্টর বলেন, সব বিষয় আলোচনার মাধ্যমে সমাধান করা হবে। যদি সকল শিক্ষার্থী হল ত্যাগ না করে, নিশ্চয়ই হল প্রশাসন শিক্ষার্থীদের সাথে আলোচনা করে শিক্ষার্থী বান্ধব সিদ্ধান্ত গ্রহণ করবে। শিক্ষক সমিতির সাথে প্রশাসনের যে দ্বন্দ্ব চলছে সেটা কিভাবে বন্ধ করা যায় এবং সেই বিষয়ে শিক্ষক সমিতির সাথে আলোচনা করে আমরা অতি শীঘ্রই আশা করি এই সমস্যার সমাধান করতে পারব। সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হলেও ভর্তি পরীক্ষার কার্যক্রম চলবে বলে জানানো হয়েছে। জাহিদ হাসান, যমুনা নিউজ। সরকারি মালিকানাধীন আর্থিক প্রতিষ্ঠান ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড ইটকলের 106 জনকে চাকরিচ্যুত করা হয়েছে।
সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে অংশ নিয়ে তারা বলেন, চাকরিচ্যুতের এই ঘটনা অন্যায়, অযৌক্তিক। স্থায়ী নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারীকে কোনো ধরনের নোটিশ ছাড়াই হঠাৎ করে চাকরিচ্যুত করা হয়েছে। আলাপ আলোচনা ছাড়াই মে দিবসের আগের দিন হঠাৎ ইমেইলের মাধ্যমে 106 জনকে চাকরিচ্যুত করা অমানবিক। ভুক্তভোগীরা চাকরি পুনর্বহালের দাবি জানান। বলেন, অন্যথায় গৃহীত পদক্ষেপ সরকারের এসডিজি লক্ষ্যমাত্রা অর্জনের পথে বিরাট বাধা হয়ে দাঁড়াবে। কি কারণে এই রিনিউয়েবল এনার্জি সেক্টর থেকে ইটকল বিচ্যুত হচ্ছে, হ্যাঁ, এটার পিছনে আসলে কার হাত আছে বা কারাদের কি উদ্দেশ্য আছে এই জিনিসটা আমাদের জানা নাই। এই রকম সরকারি মালিকানাধীন আর্থিক প্রতিষ্ঠান কিভাবে তার স্থায়ী নিয়োগপ্রাপ্ত এমপ্লয়ীদেরকে চাকরিচ্যুত করতে পারে, যেখানে আমরা স্থায়ী নিয়োগপ্রাপ্ত সনদ আমাদের কাছে আছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর, আমাদের বোর্ড অফ ডিরেক্টর এবং আমাদের সিইও মহোদয় সবাইকে চিঠি দিয়েছি। আশা করি আমরা পুনর্বহাল পাবো। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ইসরায়েল বিরোধী ছাত্র আন্দোলন ছত্রভঙ্গে নজিরবিহীন ধরপাকড় চালিয়েছে নিরাপত্তা বাহিনী। কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের হ্যামিল্টন হল থেকে হটিয়ে দেওয়া হয়েছে বিক্ষোভকারীদের। আটক করা হয়েছে শতাধিক শিক্ষার্থীকে। এতেও অবশ্য দমন করা যাচ্ছে না আন্দোলনকারীদের। ক্যাম্পাসের বাইরে অবস্থান নিয়ে চলছে স্লোগান, তীব্র প্রতিবাদ, বিক্ষোভ চলছে অন্যান্য বিশ্ববিদ্যালয়েও। নিউ ইয়র্কের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে পুলিশের ঢল প্রায় 24 ঘন্টা হ্যামিল্টন হল দখল করে রেখেছিল শিক্ষার্থীরা। তাদের সরাতে মঙ্গলবার রাতে ক্যাম্পাসে প্রবেশ করে নিরাপত্তা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য। রাতের মধ্যেই খালি করে ফেলা হয় ভবন। ক্যাম্পাসের বাইরে অবস্থান নেয় বিক্ষোভকারীরা। প্রতিবাদ স্লোগান আর পুলিশের সাথে মুখোমুখি অবস্থানে তৈরি হয় ব্যাপক উত্তেজনা। গণগ্রেফতারের শিকার হয় শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের জন্য নিরাপদ স্থান হিসেবে বিবেচিত ক্যাম্পাস, সেখানে প্রশাসন যেভাবে পুলিশ ডেকে এনেছে তা উদ্বেগজনক। আমি নিজেই একজন ইহুদি। ফিলিস্তিনিদের জীবন এবং দুর্দশা নিয়ে উদ্বেগ প্রকাশ জরুরি। এত কড়াকড়ি ভয়ভীতির পরও অবশ্য দমন করা যাচ্ছে না শিক্ষার্থীদের, বরং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আরও তীব্র রূপ নিয়েছে চলমান আন্দোলন। ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়ায় এখনও তাঁবু খাটিয়ে চলছে অবস্থান কর্মসূচি। ইসরায়েলের পতাকা, গাজার অভিযান। মত প্রকাশের স্বাধীনতা ও মানবাধিকারের পক্ষে বরাবর সরব যুক্তরাষ্ট্রেই উঠেছে উল্টো আচরণের অভিযোগ। শান্তিপূর্ণ ছাত্র আন্দোলন ঠেকাতে শক্তি প্রয়োগ, ধরপাকড়, বহিষ্কার নিয়ে চলছে সমালোচনা। শিক্ষার্থীদের বিরুদ্ধে দমন-পীড়নকে মানবাধিকার লঙ্ঘন আখ্যা দিয়ে উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ। যুক্তরাষ্ট্রের শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলোয় 2 সপ্তাহ ধরে চলমান আন্দোলনের শুরু থেকেই মারমুখী মার্কিন পুলিশ। তবে নিজেদের প্রতিষ্ঠানের গবেষণা প্রকল্পে ইসরায়েলের অর্থায়ন বন্ধ চায় এই শিক্ষার্থীরা। গাজায় তেল আবিবের আগ্রাসনের বিরুদ্ধেও হয়েছেন সরব। প্রশাসনের অভিযোগ, ইহুদি বিদ্বেষ ছড়াচ্ছেন আন্দোলনকারীরা। আর সেই ধোঁয়া তুলেই শান্তিপূর্ণ আন্দোলনে চলছে দমন-পীড়ন। আটক করা হয়েছে 1000-এর বেশি শিক্ষার্থীকে। এমনকি প্রতিষ্ঠান থেকে বহিষ্কারও করা হয়েছে বহু ছাত্রছাত্রীকে। ধরপাকড় থেকে রেহাই পাননি শিক্ষকরাও। 2 দিন আগেও অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটিতে আন্দোলনকারী একাধিক নারী শিক্ষার্থীর হিজাব খুলে নিয়েছে পুলিশ। আর এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে দ্য কাউন্সিল অন আমেরিকান ইসলামিক রিলেশনস, CAIR। দর্শক, এই ছিল আজকে সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে। আর এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।